দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আরও এক দফা সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। লক্ষ্য মূল্যস্ফীতির হার 6% নামিয়ে আনা। নিরবচ্ছিন্ন জ্বালানি প্রাপ্তি নিয়ে শঙ্কা, ব্যবসায় ঝুঁকি আছে দুর্নীতি আর অস্থির মুদ্রা বাজারের। কাঁচামালের দর আর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাড়তে পারে ওষুধের দাম, সহনীয় পর্যায়ে রাখতে প্রস্তুতকারকদের প্রতি আহ্বান। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। সুদ হার বাড়িয়ে আর ঋণের প্রবাহ কমিয়ে বাজারে নগদ টাকার যোগান নিয়ন্ত্রণে আরও এক দফা সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, মূল্যস্ফীতির হার 6% নামিয়ে আনা না পর্যন্ত এমন নীতি বহাল থাকবে। তবে এক্ষেত্রে নিত্যপণ্যের বাজার ব্যবস্থায় সহায়তাও চেয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। জানিয়েছেন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণে শিগগিরই নতুন নীতিমালা ঘোষণা করা হবে। বুধবার বাংলাদেশ ব্যাংকে আগামী 6 মাসের জন্য মুদ্রানীতি প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। মানুষের হাতে নগদ অর্থ বেশি থাকলে মূল্যস্ফীতি দেখা দেয়। তাই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ কমাতে টাকার যোগান কমাতে হয়। অর্থনীতির সেই সূত্র মেনে বাজারে নগদ টাকার যোগান কমাতে ব্যাংকগুলোকে দেয়া ধারের সুদ হার গেল 6 মাসে কয়েক দফা বাড়িয়ে 7.75% নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। আশা ছিল মূল্যস্ফীতি কমবে, কিন্তু তা হয়নি। তাই আরও একবার রেপো হিসেবে পরিচিত ওই সুদ হার 0.25% বাড়িয়ে ব্যাংকের ঋণকে ব্যয়বহুল করল কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রানীতিতে। মনিটারি পলিসি অ্যান্ড ফিসকাল পলিসি দিয়ে আমরা ইকোনমিক ফ্যাক্টরগুলোকে অ্যাড্রেস করতে পারি, কিন্তু যেটা নন ইকোনমিক ফ্যাক্টর আছে সেটাকে অ্যাড্রেস করার জন্য আরও ব্যাপক পরিসর লাগে। তো আমরা চেষ্টা করছি সেই কারণগুলোকে অ্যাড্রেস করে 6% নামিয়ে আনা, পয়েন্ট টু পয়েন্ট সেদিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। ব্যাংক থেকে জনগণের হাতে টাকা যাওয়া ঠেকাতে শুধু সুদ হার বাড়ানোতেই সীমাবদ্ধ থাকেনি বাংলাদেশ ব্যাংক। আগামী 6 মাসের জন্য বেসরকারি খাতে ব্যাংকের দেয়া ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও 11% থেকে 10% নামিয়ে আনা হয়েছে। এর ফলে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান আর জিডিপির প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা তৈরি হলেও গভর্নর জানিয়েছেন, এখন লক্ষ্য শুধুই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সাপ্লাই সাইড যেন ইন্টারাপ্ট না হয়, এমপ্লয়মেন্ট ক্রিয়েশন যেন বন্ধ না হয়, স্পেশালি রুরাল এরিয়ায়। সেজন্য আমাদের কয়েকটা, আপনি জানেন যে রিফাইন্যান্স অ্যান্ড প্রিফাইন্যান্স স্কিম আছে। সংবাদ সম্মেলনে বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণ ও ডলারের দর নির্ধারণে ক্রলিং পেগ নামের একটি নতুন পদ্ধতি চালুরও কথা জানানো হয়। বলা হয়, বাণিজ্য সহযোগী 15টি দেশের মুদ্রা বাজার ও স্থানীয় অর্থনীতির সক্ষমতার উপর ভিত্তি করে টাকার বিপরীতে ডলারের দরের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করে দেয়া হবে। একই সঙ্গে উদ্যোগ আসছে খেলাপি ঋণ নিয়ন্ত্রণেও। টাইম বাউন্ড অ্যান্ড টার্গেট ওরিয়েন্টেড রোড ম্যাপ তৈরি করেছি। সেটা হলো বেসিক্যালি আমাদের যে এনপিএল ইস্যু এবং কর্পোরেট গভর্নেন্স, সেটাকে এনফোর্স করার জন্য বাংলাদেশ ব্যাংকের বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে, তারপর এটা আমরা ইমপ্লিমেন্ট শুরু করব। এ সময় ব্যাংক খাতে তারল্য সংকট ও শরিয়া ভিত্তিক বেশ কিছু ব্যাংকের সুশাসনের ঘাটতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান তুলে ধরেন গভর্নর। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ পাওয়ায় আগামী 2 বছর ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশের প্রায় 2/3 উদ্যোক্তাই এমনটা মনে করেন। তারা জানান, এর পাশাপাশি আমলাতন্ত্র, বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা, মূল্যস্ফীতি সহ মোট 17 রকমের ব্যবসায়িক চাপ থাকবে এ সময়কালে। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির উদ্যোক্তা জরিপে এমন তথ্য উঠে এসেছে, যা বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে উপস্থাপন করেছে সংস্থাটি। দেশে ব্যবসা করার পরিবেশ কেমন, প্রধান সমস্যা কোনগুলো, এমন প্রশ্নই ছিল গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার এলাকার ছোট বড় মিলিয়ে 71টি বেসরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের কাছে, যারা বর্তমানে দেশে ব্যবসা করার ক্ষেত্রে মোট 17টি সমস্যা চিহ্নিত করেছে। এর মধ্যে 67 ভাগের বেশি উদ্যোক্তা দুর্নীতিকে ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় মনে করেন। 54 ভাগ উদ্যোক্তা তালিকার দ্বিতীয় অবস্থানে রেখেছেন আমলাতান্ত্রিক জটিলতাকে। বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতাকে বড় সমস্যা মনে করেছেন 46 ভাগেরও বেশি ব্যবসায়ী। অবকাঠামোর অপর্যাপ্ততা, অর্থায়ন না পাওয়ার পাশাপাশি নীতির ধারাবাহিকতা না থাকার সমস্যাও বড় হয়ে উঠে এসেছে জরিপে। করাপশন সব ব্যবসায়ীর জন্যই একটা বড় প্রতিবন্ধকতা। এবছর তৃতীয় গুরুত্বপূর্ণ প্রবলেমেটিক ফ্যাক্টর হয়েছে হলো বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে যে অস্থিতিশীল পরিস্থিতি। 5 বছর আগেও আমার নজরে এসেছে এই ইন্ডিকেটরটি সবচেয়ে পিছনে ছিল। এসব সৃষ্ট সমস্যার কারণে 2023 সালে উৎপাদনের গতিবিধি কেমন ছিল তাও উঠে আসে সিপিডির প্রতিবেদনে। সংস্থাটির হিসেবে এ সময় প্রায় 29 ভাগ উদ্যোক্তাই জানিয়েছেন তাদের ব্যবসা কমার কথা। 13 ভাগ জানিয়েছেন উৎপাদনের গতি আগের মতো ছিল। 24 ভাগের মতে কোনো না কোনোভাবে বেড়েছে ব্যবসা। আর মাত্র 6 ভাগ জানিয়েছেন
তাদের ব্যবসা উল্লেখযোগ্য হারে বাড়ার কথা। এ সময় বড় ব্যবসায়ীদের তুলনায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি চাপের মধ্যে ছিলেন। আমি যদি এই 30% সাথে যদি নো চেঞ্জ এই 13.5% ধরি, তাহলে প্রায় 42% আসে। 42% ব্যবসায়ী তার ব্যবসার ক্ষেত্রে বড়ভাবে কোনো পরিবর্তন দেখছেন না, সেলসের ক্ষেত্রে বা প্রোডাকশনের ক্ষেত্রে, অথবা আগের জায়গাতেই স্থবির হয়ে আছে। শুধু 2023 সালের ব্যবসার সমস্যাই নয়, উদ্যোক্তাদের কাছে প্রশ্ন ছিল 2024 ও 25 সালে বাণিজ্যে কি বাধা আসতে পারে সে বিষয় নিয়েও, যেখানে 66 ভাগের বেশি উদ্যোক্তা জানিয়েছেন জ্বালানির নিরবিচ্ছিন্ন প্রাপ্তিই হবে আগামী দিনের বাণিজ্যের মূল সমস্যা। 50 ভাগ মনে করেন মূল্যস্ফীতির কারণে বাড়বে চাপ, আর 35 ভাগের মতে অর্থনৈতিক স্থবিরতা কমাতে পারে প্রতিযোগিতা সক্ষমতা। ব্যবসায়িক বৈষম্য, সাইবার অপরাধ, বেকারত্বের সমস্যাও বড় হয়ে উঠে এসেছে জরিপে। জ্বালানি একটা বড় চ্যালেঞ্জ হবে তাদের জন্য সামনের দিনগুলোতে, এবং সেই চ্যালেঞ্জ কিন্তু প্রকট থেকে প্রকটতর হচ্ছে। সুতরাং জ্বালানি সরবরাহ জনিত কারণে যদি তার ব্যবসা শাটডাউন করতে হয়, স্কেল ডাউন করতে হয়, এমনকি তিনি যদি কিছু সাময়িককাল যদি বন্ধ রাখতে হয়, তাহলে অবশ্যই সেটা তার জন্য বড় চ্যালেঞ্জ। সিপিডির এই ব্যবসার পরিবেশ জরিপ অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর তুলনায় ব্যবসায় নতুনত্ব সৃষ্টি করা, অন্তর্ভুক্তিতা, টেকসই ও সহনশীল সূচকে পিছিয়ে বাংলাদেশ। সেই জায়গাগুলো দূর করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কাঁচামালের দর আর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আগামীতে দেশে ওষুধের দাম বাড়তে পারে। তবে ভোক্তার উপর বাড়তি চাপ না দিতে সেই দাম সহনীয় পর্যায়ে রাখতে ওষুধ প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার রাজধানীতে উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাতে এসব কথা উঠে আসে। দেশে যত ওষুধ তৈরি হয় তার 80% কাঁচামালই আমদানি করতে হয় বিদেশ থেকে। দাম পরিশোধ করতে হয় ডলারে। এখন টাকার বিপরীতে ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় কাঁচামাল আমদানিতে ব্যয় বেড়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর। যদিও ওষুধের খুচরা বাজার দরে তার প্রভাব পড়েনি বলে জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। আমরা প্রায় 18 কোটি জনগোষ্ঠীর 98% ঔষধ সরবরাহ করছি বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি। সুতরাং এই ধারাবাহিকতা যাতে বজায় রাখতে পারি এবং তার পাশাপাশি বিশ্বের প্রায় 150টিরও বেশি দেশে যে আমরা ওষুধ রপ্তানি করছি সহজলভ্য মূল্যে, এই ধারাবাহিকতা বজায় রেখে যাতে ইন্ডাস্ট্রি এগিয়ে যেতে পারে, এজন্যে আমরা বর্তমানে আন্তর্জাতিক মুদ্রার সাথে টাকার যে বিনিময় হার, এটার সাথে সমন্বয় করে ঔষধের মূল্য পুনর্নির্ধারণ করার বিবেচনার জন্য মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি। সেই সঙ্গে ঋণের সুদহার বেড়ে যাওয়া এবং গ্যাস বিদ্যুতের বাড়তি দর ওষুধের উৎপাদনের খরচ বাড়িয়ে দিচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে আমরা ওষুধের যোগান দিয়ে যাচ্ছি, কিন্তু এরকম অবস্থায় আর বেশি দিন চলা সম্ভব নয়। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পর্যায়ক্রমে মানুষের জন্য সহনশীল যা হয় সরকারের দিক নির্দেশনায় সেভাবে ওষুধের দাম বিন্যস্ত করব। কিন্তু সেটা করতে যেয়ে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমরা নিজেদের মধ্যে আলাপ করে চেষ্টা করব যাতে করে এটা আমাদের নিজেদের মধ্যে একটা সহনশীল অবস্থায় আসতে পারে। পরিস্থিতি সামাল দিতে প্রচলিত জ্বালানিতে বিকল্প যোগান তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা। এ সময় উপদেষ্টা ওষুধ শিল্প পার্কে জমি বরাদ্দ পাওয়া কারখানাগুলোর দ্রুত উৎপাদন শুরু করার তাগিদ দেন। জানান বাজারে ওষুধের দাম সহনীয়ভাবে বাড়তে পারে। ওষুধের দাম বাড়বে এবং আমরা সরকার তরফ থেকেও এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা তারা এটা কিন্তু হঠাৎ কিন্তু কোনোদিন বাড়াইতে চায় না। তারা আস্তে আস্তে এখন তো করতেই হবে। তারা যে কথাটা বললো কি তারা যেটা আমদানি আগে করতো 86 টাকা ডলারের দাম ছিল, এখন তারা 110 টাকা দিয়ে, তো তাদের তো ডেফিনেটলি তাদের কস্ট অনেক বেড়ে গেছে। তো দাম তো তাদেরকে বাড়াইতে হবে, না হলে তো তারা লসে তো কেউ ব্যবসা করবে না। সেই সঙ্গে ওষুধ শিল্প সংশ্লিষ্ট সব ধরনের সমস্যা সমাধানে দ্রুতই স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আবারও কেন আলোচনায় ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন, সে খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বৃহস্পতিবার থেকে চালের দর কমাতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। সেই সাথে আগামী 4 দিনের মধ্যে চালের বাজার আগের জায়গায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি। এ সময়ের মধ্যে বাজার স্বাভাবিক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।
বুধবার রাজধানীর খাদ্য অধিদপ্তরে চালকল মালিকদের সাথে বৈঠকে এমন নির্দেশ দেন তিনি। বলেন, বাজারে চালের দর বাড়াতে নির্বাচনের সুযোগ নিয়েছে ব্যবসায়ীরা। তাদের কারসাজিতে বাজারে চালের চাহিদা আর সরবরাহে তারতম্য দেখা দিয়েছে। সেই সাথে আগামীকাল থেকে ব্যবসায়ীদের ফুড ট্রেড লাইসেন্স চেক করতে নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। বাজার বাড়তে দেওয়া যাবে না, এটা আপনারা আমার সাথে একমত কিনা? একমত হলে দয়া করে বলেন একমত, তাহলে কাল থেকে বাজার স্বাভাবিক হয়ে আসবে। 4 দিনে লাফায় লাফায় দাম তুলেছেন, তেমনই 4 দিনে আবার ঠিক সেরকম করে দামটা আবার সস্থানে নিয়ে আসবেন। যারা হাজার হাজার মন ধান আড়তদারির নাম করে বিনা লাইসেন্সে তারা স্টক করছে, সেখানে কিন্তু আমাদের ছাড় দেওয়ার কোনো উপায় নাই। এলএনজি টার্মিনাল সংস্কারের প্রভাবে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে ভয়াবহ গ্যাস সংকট। এতে দিনের বেশিরভাগ সময় জ্বলছে না নগরীর বাসাবাড়ির চুলা। এমন পরিস্থিতিতে বিপাকে সাধারণ মানুষ। কর্তৃপক্ষের দাবি, শিগগিরই কেটে যাবে সংকট। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল টিপু। চট্টগ্রাম নগরীর চকবাজারের বাসিন্দা মর্জিনা বেগম। নিত্যদিনের মতো রান্নার প্রস্তুতি শেষ এই গৃহিণীর, তবে চুলায় নেই পর্যাপ্ত গ্যাস। তাই অনিশ্চিত হয়ে পড়েছে পরিবারটির রান্নাবান্নার আয়োজন। আগে থেকে কুটে রাখছি, আসলে মতো দিয়ে দিয়ে রান্না করে ফেলবো আমি। রাত্রের গুলা সকালে খাই, সকালের গুলা রাত্রে খাই, এইসব করে আমাদের দিন। এমন পরিস্থিতি নগরীর প্রায় বাসাবাড়ির। গ্যাসের জন্য হাহাকার প্রতিটি পরিবারে। এতে জনদুর্ভোগ উঠেছে চরমে। 2 মাস ধরে চলা এই গ্যাস সংকট এখন ভয়াবহ রূপ নিয়েছে। দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় বদলে গেছে রান্নার সময়ও। গত কয়েকদিন ধরে 10টা না 8টা থেকে এই গ্যাসটা চলে যাচ্ছে, এবং সেটা আগে 2টা নাগাদ চলে আসতো। ইদানিং তো 3টার পরে ওরকম ফ্লো আসছে না গ্যাসের। আমাদের ফুস্ট্রিট তো এটা আমাদের টাকাটা দিয়ে দিতেই হবে, গ্যাস ব্যবহার করি বা না করি, কিন্তু আমাদের গ্যাসটাই আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে। এটা বাড়তি একটা আমাদের আর্থিক চাপ পড়তেছে না। শুধু আবাসিকে নয়, প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের চাপ না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়ির চালকদের। এতে আয় রোজগারেও প্রভাব পড়েছে তাদের। পেশার নাই রোডে গ্যাসের পাম্পে 100 টাকা ডোয়ে আন, আবার 4টে বাজে 100 টাকা ঢুকবো, আবার 6টা থেকে 11টা পর্যন্ত পাম্প বন্ধ। গাড়ি চালান কেমনে? আগে যে চাপটা পাইতো, ঠিক আছে, ওই চাপটা পাইলে ভালোভাবে ভাড়া মারতে পারতো, কিংবা কোনো জায়গায় যাইলে ওই মাইলেজটা ভালো হইতো। এখন যে চাপটা আছে এটা দিয়ে ওদের কোনোভাবে সুবিধা হচ্ছে না। চট্টগ্রামের শিল্প ও আবাসিক খাত মিলিয়ে দৈনিক গ্যাসের চাহিদা 325 মিলিয়ন ঘনফুট। সেখানে মিলছে মাত্র 280 মিলিয়ন। কর্তৃপক্ষ বলছে এলএনজি টার্মিনালের সংস্কার কাজের ফলে বিঘ্নিত হচ্ছে গ্যাস সরবরাহ। আমাদের তো এলএনজি থেকে আসে, এলএনজি এটা মেইনলি ডিল করে আরপিজি সেলে। বিস্তারিত ওনারা বলতে পারবেন। আমি যেটুক জানি যে এই আপনার টেকনিক্যাল ইস্যুর জন্য আপাতত, তবে আশা করছি আপনার শীঘ্রই শীঘ্রই উন্নতি হবে। চট্টগ্রামের সাঙ্গু ও সেমুতাং গ্যাস ক্ষেত্র দুটি বন্ধ হয়ে যাওয়ায় 2018 সালের পর থেকে চট্টগ্রামের গ্যাস সরবরাহ পুরোপুরি আমদানিকৃত এলএনজির উপর নির্ভরশীল। আব্দুল্লাহ রাকিব, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 14 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6346-এ। বেচাকেনা হয়েছে 760 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 71টির, কমেছে 95টির, আর অপরিবর্তিত আছে 187টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। মার্কেট আজকে পজিটিভলি শেষ হয়েছে। ইন্ডেক্স প্রায় 14 পয়েন্টস বেড়ে এখন দাঁড়িয়েছে 6346-এ। টার্নওভার ছিল প্রায় 800 কোটি টাকার মতো। গত সপ্তাহে এই দিনে টার্নওভার ছিল মাত্র 500 কোটি টাকা এবং আশেপাশে, এবং আজকে তা 800 কোটি টাকা হয়েছে, অর্থাৎ অ্যারাউন্ড 60%-এর মতো টার্নওভার বৃদ্ধি পেয়েছে। এবং এটি মার্কেটে ইনভেস্টরদের পার্টিসিপেশনকে ইন্ডিকেট করে বলে আমরা মনে করি। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রায় 20% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে 27%-এ, এবং অপরিবর্তিত ছিল স্টিল প্রায় 53% কোম্পানির প্রাইসের। টার্নওভার কিছুটা বাড়লেও একটি বড় সংখ্যক আনট্রেডেড কোম্পানি মার্কেটে থেকে যাচ্ছে। ফাইনালি সেক্টর ওয়াইজ আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে,
followed by food and allied, insurance এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। 2025 সাল নাগাদ ভার্চুয়াল মুদ্রা বিটকয়েনের দাম বর্তমান দামের 4 গুণ বাড়বে। প্রতিটি বিটকয়েনের দাম উঠবে $1,70,000 এমন পূর্বাভাস জানিয়েছেন বিনিয়োগ কোম্পানি স্ক্রাইবিস ক্যাপিটালের প্রতিষ্ঠাতা। জানান, মার্কিন ট্রেডেড ফান্ড ETF এ লেনদেনের অনুমতি পাওয়ার পর চাহিদা বাড়ার প্রভাবে বিটকয়েনের বিনিময় মূল্য বাড়বে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চলতি বছরের শুরুতেই আবারও আলোচনায় ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন। গেল সপ্তাহে ETF এর মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC। ফলে এখন থেকে প্রথাগত বিনিয়োগ মাধ্যমে বিটকয়েন বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা। ETF এর মাধ্যমে লেনদেনের অনুমোদনকে ক্রিপ্টোকারেন্সি জগতে যুগান্তকারী ঘটনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের স্টক এক্সচেঞ্জে ETF অনুমোদন করতে পারে এমন আশায় বছরের শুরু থেকেই বাড়তে থাকে বিটকয়েনের দাম। গেল বুধবার বিটকয়েনের দাম ছাড়িয়ে যায় $46,000, যা ছিল 22 মাসের মধ্যে ভার্চুয়াল মুদ্রাটির সর্বোচ্চ দর। আর অনুমোদন পাওয়ার পর দর উঠে যায় $53,000। বিশ্লেষকরা বলছেন, সামনের দিনে বিটকয়েনের বাজার আরও বাড়বে, যা প্রভাব ফেলবে মুদ্রাটির দামের ওপর। 2025 সালের মাঝামাঝি বা শেষ নাগাদ প্রতিটি বিটকয়েনের দাম বর্তমান বাজার মূল্যের 4 থেকে 5 গুণ বেড়ে $1,70,000 পৌঁছাবে বলে পূর্বাভাস বিনিয়োগ কোম্পানি স্কাইব্রিজ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা অ্যান্থনি কারামুচির। যদিও চলতি সপ্তাহে আবারও কমতে শুরু করেছে বিটকয়েনের দাম নেমে এসেছে $42,000। এ বিষয়ে অ্যান্থনি কারামুচি বলেন, দামের ওপর ETF অনুমোদনের প্রভাব পড়তে আরও অন্তত 8 থেকে 10 কর্মদিবস সময় লাগবে। তথ্য বলছে 2021 সালের নভেম্বরে বিটকয়েনের দাম $69,000 রেকর্ড উচ্চতায় উঠেছিল। তখন এই ক্রিপ্টোকারেন্সির দর $1,00,000 ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস ছিল বিশ্লেষকদের। যদিও এরপর আর বাড়েনি বিটকয়েনের দাম, উল্টো টানা পতনে তা নেমে যায় $20,000-এ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।